সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ মাছ কাটতে বসে গেছি, আর সব থেকে আমার কঠিন কাজ হচ্ছে মাছ কাটা। তো তার জন্য সকালে মাছটা কেটে নিই। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো আমার বড়দা এনে তার বড় ছেলের হাতে কালকে দিয়ে পাঠিয়েছিল। তো কালকে আর রান্না করা হয়নি, তো জলে আমি রেখেছিলাম। আর যে পরিমাণ গরমও পড়েছে, তো তার জন্য একটা মাছ মারাও গেছে। আমি বুঝতে পারিনি যে মাছটা মারা যাবে বলে, তো ভালোই ছিল আগে। তো সকালে উঠে যখন দেখি মাছটা মারা গেছে, একটা মাছ। তো একটা মাছ ভালো আছে দেখতেই পেলে। আর এই যে মাছটা মারা গেছে, আসলে ভালো হবে কি খারাপ হবে সেটাও আমি ঠিক বুঝতে পারছি না। তো তার জন্য আমি কেটে নিচ্ছি মাছটা। যদি ভালো হয় তখন রান্না করব, আর যদি খারাপ হয় গন্ধ করে তখন কিন্তু আমি রান্না করব না। আর এই মাছটা কাটতে কিন্তু ভীষণই কষ্ট লাগে। তার কারণ হচ্ছে জ্যান্ত যদি থাকে তখন কিন্তু ওর কাঁটা যদি ফুটে যায় তখন কিন্তু হাত যন্ত্রণা হয়। তো তার জন্য আমি কিন্তু ভয়ে কাটি না। আর এই মাছটা যেহেতু মারা গেছে, তো তার জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি কেটে নেওয়ার। আর একটা মাছ এখনও জ্যান্ত আছে, সেটা ভাবছি কিভাবে কাটবো, কারণ ওই মাছটা না মেরে কিন্তু আমি কাটতেই পারবো না। এমনিতে আমার মাছ কাটতে সেরকম ভালো লাগে না, তার উপর আবার এই সব মাছ, শিঙি মাছ, কই মাছ, মাগুর মাছ, এইসব মাছগুলো হচ্ছে সবথেকে কঠিনতম মাছ। এই মাছগুলোকে মেরে তারপরই কাটতে হয়। তো যাই হোক, দেখতেই পেলে কত কষ্ট করে মাছটাকে মারলাম, এদিক সেদিক পালিয়েও যাচ্ছিল। তো এখনও কিন্তু আমি ভয়ে ভয়ে মাছটা কাটছি, কারণ বলা যায় না এই সব মাছ যদি কোথাও একটা কাঁটা ফুটে যাবে তখন কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তো যাই হোক, যেভাবেই হোক না কেন মাছটা কেটে নেওয়ার চেষ্টা করছি। আর এই মাছগুলো খেতে যেরকম ভালো লাগে, কাটতে সেরকম কঠিন লাগে। আর দাদা দিয়ে পাঠিয়েছে, কিছু করারও নেই। তোমাদের দাদাভাইকে একবার বলি যে এই মাছগুলো নিয়ে আসার জন্য, তো দাদাভাই বলে এই সব মাছ তো আর বাজারে কেটে দিবে না, আর তুমি বলবে আমি কাটতেও পারবো না এই সব মাছ, তাহলে আমি কি করে আনবো। তো যাই হোক, মাছটা আমি ভালো করে কেটে এখন ধুয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু বুঝতে পারিনি যে মাছটা খাওয়া যাবে কি না, মানে যেটা মারা গেছে। তো দাদা যেহেতু দিয়ে পাঠিয়েছে, সেটা তো আর ফেলে দিতে পারি না, যত কষ্ট হোক না কেন সেটা কিন্তু রান্না করতেই হবে। তো যাই হোক, মাছটা কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমার একটা অভ্যেস আছে, মাছ ভালো করে না ধুলে আমার আবার খেতে ভালো লাগে না। তো যাই হোক, চান করে চলে এসেছি, আর ওদিকে পুজোও করে নিয়েছে। আর সৌম্য বললো কেলক্স খাবে, তো তার জন্য কেলক্স আর দুধ আর একটুখানি বর্নভিটা আর মিশ্রি দিয়ে বানিয়ে দিয়েছি। তার দাদাও খাবে বললো, তো তার জন্য তার দাদাকেও কেলক্স একটু দিয়েছিলাম, ওর বাড়িতে দুধ ছিল তো ও দিয়ে খাচ্ছে। আর তারপরে চলে এলাম আমার ঘরে চা করতে। তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রথমে লিকার চা করলাম, আর তারপরই লোকেদের জন্য দুধ চা করব, আর আমার জন্যও দুধ চা করব। আর আমার ছোটোবেলা থেকে এমন একটা অভ্যেসে পরিণত হয়েছে, চা খাওয়াটা আর কোনো মতেই ছাড়তেও পারি না। সকালে উঠলেই কিন্তু চাটা খেতে হয়। যেহেতু বাবার বাড়িতে সবসময় সকালে চাটা হতো, দাদু ঠাকুমা মা সবাই খেত, তো তার জন্য অভ্যেসটাও থেকে গেছে এমন, ছাড়তেও পারি না এখন। যতই কষ্ট হোক না কেন চাটা কিন্তু বানিয়ে খেতেই হবে। তো যাই হোক, লোকেদের জন্য 2 কাপ নিয়েছি চা, আর আমার জন্য আলাদা করে বের করে রাখলাম। আর তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়ে দেব, বিস্কিটটাও দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইকে লিকার চা দিয়েছিলাম, ও তো খেয়ে নিয়েছে। আর এখানে দুয়ারে বসছিল, তো তাকে দেওয়ার পরে ও চাটা নিয়ে যাচ্ছে নতুন ঘরে যেখানে কাজ হচ্ছে। আর এদিকে বড়দির ঘরে ঢেঁড়স গাছ আর কলমি শাক হয়েছে। তো বড়দি বলেছিল কলমি শাকটা নেওয়ার জন্য, তো সময় সুযোগ হয়নি বলে আর কেটেও নিতেও পাচ্ছি না। তো যাই হোক, তারপরে চলে এলাম রান্নাঘরে। মাছটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো রান্নাটা বসাবো, আর মনে মনে ভাবছি যে মাছটা ঠিকঠাক হবে তো। আর মাছটা না প্রচুর পরিমাণে ছিটকায়, তো তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি একটু। তো তারপর চলে এলাম বড়দির ঘরে পুঁই ডাঁটা নিতে। পুঁই ডাঁটাগুলো এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে কাঁচাই যেন খেয়ে যায়। তো বড়দিকে বলেছিলাম, বড়দি বলছে যেটা পছন্দ হয় একটা কেটে নিতে। তো আমার তো অল্পজন খেতে, তো তার জন্য ছোটোখাটো একটু কেটে নিয়েছি। আর পুঁই ডাঁটাগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে, কাটতেও ইচ্ছে করছে না। তো যাই হোক, কেটে নিয়ে এসেছি। আর এই যে কলাগুলো দেখতে পাচ্ছ, বাড়ির পাশে একজনের বাড়িতে দিয়েছিল, তো তার জন্যই ইচ্ছে হলো একটু চচ্চড়ি রান্না করতে। তো যাই হোক, মাছ ভাজাটা বসিয়েছিলাম, মাছটা ভাজা হয়ে গেছে। আর আসার পর এত পরিমাণে গন্ধ বেরাচ্ছে যে তাড়াতাড়ি করে মাছ যেটা নষ্ট হয়ে গেছিলো সেটা তো বোঝাই যাচ্ছিল। তো সেটা আমি আলাদা করে বের করে নেওয়ার পরে 2টো মাছ যে ভালো রেখেছিলাম সম্মুখে পরে রান্না করে দেওয়ার জন্য, সেই মাছটাও ভালো করে ভেজে
ভেজে তুলে নিয়েছি। আর তারপরে আলু কেটে নিয়েছিলাম মাছের ঝোল করব বলে। তো আলুটা লবণ হলুদ দিয়ে ভাজা বসিয়েছি আর এদিকে কিছু সবজি পরপর কেটে নিয়েছি। আর এখানে কিন্তু অনেকগুলো সবজিও দিয়েছি, যেরকম বিনস, পুঁই ডাঁটা, গাজর, কলা দিয়েছি, আর বাড়িতে কুঁদরি হয়েছিল সেটাও দিয়েছি, আর আলু দিচ্ছি। তো সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। আর ওইদিকে যে মাছটা গন্ধ করছিল সেটা কিন্তু আমি আলাদা করে রেখেছি, সেটা কিন্তু রান্না করব না, কারণ সেটা আর খাওয়া যাবে না, তো তার জন্য। আর আলুটা ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম। আর যে সবজিটা কেটেছিলাম সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো তারপরই ফোড়ন দিয়ে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে সবজিটা ধুয়ে আলাদা নিয়েছি। আর একটু টক রান্না করব, তো তার জন্য ঢ্যাঁড়স আর কুমড়োও কেটেছি। তো যাই হোক, চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। আর তারপরে দেখতেই পাচ্ছ চচ্চড়িটা একেবারে হয়ে এসছে। আর এই লাস্টে নামানোর সময় একটু জিরে আর সরিষার গুঁড়ো দেব, আর একটু সরিষার তেল দিলাম, দিলে খেতে ভালো লাগে, সেন্টটাও বেশ ভালো আসে। তো যাই হোক, চচ্চড়িটা ভালো করে রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের, তো তার জন্যই কিন্তু প্রায় কিন্তু চচ্চড়িটা রান্না করে থাকি। তো তারপরে টকটা বসিয়েছি, আর টকটা ওইদিকে ভেজে কিন্তু বড় বাটির মধ্যে তুলে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর তারপরেই ঝোলের মশলা কষিয়ে মাছ আর আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দেব। আর মাগুর মাছ এলে কিন্তু আমি বেশিরভাগই কাঁচা মশলা মাখিয়ে রান্না করি, তাতে কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু যেহেতু মাছটা ঠিকঠাক ছিল না, তো তার জন্য ভাবছিলাম মাছটা ভেজে নিই। তো ভাজতে গিয়েই কিন্তু এই যে সমস্যা দেখতে পেলাম। তো যাই হোক, যে মাছটা ভালো ছিল সেই মাছটাই আমি ঝোল রান্না করলাম। আর টকটাও ওদিকে প্রায় হয়ে এসছে, আর ঝোলটা নামিয়ে নিলাম। তো টক ঝোল একেবারে রেডি, আর চচ্চড়ি তো আগে হয়ে গেছিলো। আর একটু শেষদার ছেলেকে একটু ঝোলটা দেব, মাগুর মাছ যেহেতু, তো জ্যান্ত মাছ ছিল এটা, তো তার জন্য একটু বাটিতে করে বেড়ে নিয়েছি ওকে দেওয়ার জন্য। তো রান্না বান্না হয়ে যাওয়ার পর তোমাদের দাদা ভাই অফিস যাবে, তো ওকেও খেতে দিয়েছি আর আমিও কাজে যাব, তো তার জন্য একসঙ্গে খেতে বসে গেছি। আর সমুও সঙ্গে খাবে, কারণ আমরা যখন দুজনই বেরিয়ে যাই তখন সমুকেও খাইয়ে দিয়ে যাই, আর আমি না গেলেও তার বাবা বেশিরভাগটা খাইয়ে দেয়। আর দুপুরে আমি থাকলে খাওয়াই, না হলে ওর বড় মা বা সেজমার ঘরে বেশিরভাগটা খেয়ে নেয়। তো আমি তো ডিউটিতে চলে গেছিলাম, এখন প্রায় 3:30 মতো বাজে। তো ডিউটি থেকে চলে এসেছি, আর এখন যাচ্ছি নতুন ঘরে, কারণ কি কাজ হয়েছে নতুন ঘরে, তো সেগুলো দেখার জন্য। এসে যখন দেখি যেই সব টাইলসগুলো বসানো ছিল না রান্নাঘরে, সেই টাইলসগুলো বসে গেছে, মানে যেসব অংশগুলো বাকি ছিল তার কথাই বললাম। আর এদিকে টাইলসটা যে দেখতেই পেলে সাদাটা বসেছে, তো আজকেই বসেছে। আর পুরোটা বসে যাওয়ার পর বেশ সুন্দর লাগছে, কারণ সাদা রঙটা এমন একটা রঙ যেটা সবারই কিন্তু ভালো লাগে। তো যাই হোক, পুরো ঘরটায় টাইলস বসে যাওয়ার পর বেশ ভালো লাগছে। আর এখনও কিন্তু লোকেরা কাজ করে যাচ্ছেন, আর ওনারা কিন্তু সকালবেলায় আসেন, কিন্তু 4টা 4:30, এমনকি কোনো কোনো সময় 5টাও হয়ে যায় ওনাদের বাড়ি যেতে। ওনারা সকালেই আসেন, একেবারে কাজ শেষ করে ওনারা যান, মানে যে কাজটা ধরে ওই কাজটা শেষ করেই কিন্তু যান। তো এই জন্যই এত দেরি হয়। আর ওনারা অনেক দূর থেকে আসেন বলে না, তো একেবারে কাজ শেষ করেই যান। তো যাই হোক, পুরো রুমটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপর ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছি, এখানে নারিকেল গাছ আর সুপারি গাছ, এখানে তারপরে আমের গাছ হয়েছে, আর ফুলের গাছ কিছু হয়েছে। আর আমি আখ কয়েকটা লাগিয়েছিলাম, আমার দিদির বাড়িতে দিয়েছিল, মানে আমার হাজব্যান্ডের দিদির বাড়িতে দিয়েছিল, তো সেইগুলো লাগিয়েছি। বেশ বড় বড়ও হয়ে গেছে গাছগুলো, কারণ এখানে সবসময় জল পাচ্ছে, তো তার জন্য। আর এদিকে কিছু কুঁদরি হয়েছে, তো সেগুলো তুলবো। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে থাকে একটা লাইক দিতে বলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এই যে কুঁদরি গাছটা দেখতেই পাচ্ছ, এটা আমার মা লাগিয়ে দিয়ে গিয়েছিলো। তো মা নেই, কিন্তু মার স্মৃতিটা এখনও কিন্তু জড়িয়ে আছে। তো যাই হোক, তো জামাই ষষ্ঠীতে যাইনি কেন, তো সেটাই বলবো তোমাদেরকে এখন।
পাশে বাবার বাড়ি, কিন্তু দাদা এসে ডেকেও গেছিলো যাওয়ার জন্য, তো আমরা না করে দিয়েছি। তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিস থাকে আর আমার ডিউটি থাকে, আর সমুকে নিয়ে যাওয়া আসা, ব্যাগপত্র গুছিয়ে যাও আবার আসো। আর কি বলো তো, জামাই ষষ্ঠীর পরে আমাদের বাড়িতে চণ্ডীপাঠ পুজো হয়, তো তার জন্য গিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে আসতে ভালোও লাগে না। আর যেখানে মা বাবা নেই তো সেখানে তো যেতেও ঠিক ইচ্ছে করে না, তবুও দাদা বৌদিরা আছে, তাদের ছেলেমেয়েরা আছে, তবুও যখন ডাকে গিয়ে ঘুরে আসি। তো সেভাবে আর থাকা হয় না। আর সব থেকে বড় কারণ হচ্ছে সমুকে নিয়ে, কারণ সমুকে নিয়ে যাওয়া মানে সমু তাদের বাড়িতে থাকতে চায় না, আর থাকতে চায় না মানে মা বা বাবা যে কোনো একজনকে দরকার। আর আমরা তো কাজে ব্যস্ত থাকি, আর বাড়িতে হলে ছোটোবেলা থেকে এমন একটা অভ্যেস হয়ে গেছে, বাড়িতে সে থেকে যায় সবার কাছে। মা চলে যাওয়ার পর থেকে বাবার বাড়িতে সেভাবে আর যাওয়া হয় না বলে, মানে থাকা হয় না, যাওয়া হয় থাকা হয় না, গিয়ে পালিয়ে আসি। তো তার জন্য সমুরও একটা অভ্যেস এমন হয়ে গেছে যে গিয়ে আর থাকে না, মা বা বাবা যে কোনো একজনকে দরকার। তো তার জন্য আমরাও বেশি যেতে পারি না। আর দাদাকে বলেছি যে জামাই ষষ্ঠীতে যাব না, আমাদের বাড়িতে চণ্ডীপাঠ পুজোটা হয়ে যাক, তারপর দুদিন গিয়ে ঘুরে আসবো, ছুটি দেখে যাব, শনিবার দেখে যাব, দিলে রবিবারটা থাকবো, সোমবার আবার চলে আসবো, এইভাবেই বলেছি। দাদা অনেক করে বলেছিল, তো দাদা লাস্টে বলল ঠিক আছে তোরা যেরকম সময় করে আসবি। তো ঠিক আছে, দাদা এসে পয়সাও দিয়ে গেছে আমাদের কাপড় আনার জন্য। দাদাকে না বলছিলাম, দাদার এমনি শরীরও ভালো নেই, তো দাদা জোর করে 3 জনের জন্য পয়সা দিয়ে গেল কাপড় আনার জন্য। বলছে কি যখন যে ওকেশান সেটা দিতে হয়, তো তার জন্যই দিয়ে গেছে দাদা। তো বিয়ের পর 2 বছর গিয়েছিলাম, তো প্রথম তো যেতে হয়, তো তার জন্য যেতাম। তারপর থেকে আর যাওয়া হয় না জামাই ষষ্ঠীতে, তো যেহেতু বাড়িতে পুজো থাকে, তো তার জন্য পুজোর পরে আমরা যাই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখতেই পেলে সমুকে তার বাবা আগে 2টো খেলনা জিনিস এনে দিয়েছিল এইগুলো সাজানোর জন্য। তো তার বাবা আবার অফিস থেকে আসার সময় আরও একটা নিয়ে এসছে, কিছুগুলো হারিয়ে গেছে, তো তার জন্য। তো সে এইগুলো পেয়ে ভীষণই খুশি, আর এখানে ডিজে বানিয়েছে, আর আমাকে বলছে মামাম ডিজেটা কেমন হয়েছে, না আমি বললাম ভালো হয়েছে। তো যাই হোক, তারপরে দিদি না কলমির শাক কেটে দিয়েছিল, নেতিয়ে পড়েছে, যেহেতু গরম পড়েছে ভাবলাম কি আমি ভাজা করে ফেলবো সঙ্গে সঙ্গে, কারণ এগুলো থেকে গেলে না নষ্ট হয়ে যাবে, সকালের জন্য আর থাকবে না। তো তার জন্যই ভাজা করেছি, আর এখানে আলু মাখা আর বেগুন মাখা করছি। তো রাতে এইগুলো দিয়েই খাওয়া হবে। আর শেষ দিয়ে ডিমের ঝোল করেছিল, ডিমের ঝোল দিবে বলেছিল, তো তার জন্য আর কিছু তরকারি করিনি। আর তোমাদের দাদা ভাই রাত্রিবেলায় মাছ তরকারি একেবারেই পছন্দ করে না, নিরামিষ হলে তার ভালো হয়। আর ডিম হলেও না, ডিমের সাদা অংশটা খায়, ভেতরের হলুদ অংশটা খায় না, তো তার জন্য ডিমও সবসময় রান্নাও করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, এখন রাত্রিবেলায় খেতে বসছি। আর আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি, কারণ আমার তো অভ্যেস আছে প্রতিদিনের কাজ প্রতিদিনই গুছিয়ে রাখার। রান্নাবান্না হয়ে গেলে খাওয়া দাওয়ার পর বাসন মেজে সব কিছু পরিপাটি করে রেখে দিই, কারণ সকালে উঠলেই আমাকে রান্না করতে হয়। তো তার জন্য যত রাত্রি হোক না কেন আমি বাসন মেজে গ্যাস মুছে তারপরেই আমি ঘুমোতে যাই। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।